জনপ্রতিনিধিদের নিরাপত্তা ইস্যুতে তোলপাড় দেশ। দিল্লির সংসদ ভবন থেকে রাজ্য বিধানসভা, সাংসদ বিধায়কদের সুরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে চলছে বিস্তর কাঁটাছেঁড়া। আর ঠিক এমন একটা আবহে পুরো অন্য প্রেক্ষিতে এই বাংলায় চর্চায় চলে এসেছে এক প্রাক্তন জনপ্রতিনিধির নাম। তিনি হলেন রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলী। আয়কর ফাঁকির অভিযোগে সোহরাবের বাড়িতে টানা 18 ঘন্টা ধরে চলল তল্লাশি। একদিকে কয়লাকাণ্ডের তদন্তে কলকাতা, আসানসোল, মালদা সহ 12টি জায়গায় একযোগে সিবিআই তল্লাশি। আরেকদিকে খনি শিল্পাঞ্চলে আয়কর দফতরের ম্যারাথন অভিযান। সেই সংখ্যায়নে শীতের কামড়ের মধ্যেও কেন্দ্রীয় এজেন্সির একের পর এক অভিযানে যেন গরম হয়ে উঠছে বাংলার মাটি। বুধবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 18 ঘন্টা ধরে তল্লাশি চলে প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাবের রানীগঞ্জের বিশাল বাড়িতে। সোহরাবের বাড়িতে তল্লাশির পাশাপাশি বার্নপুর ও আসানসোলেও দুই ব্যবসায়ীর বাড়িতে ম্যারাথন অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকরা। সোহরাবের বাড়িতে তল্লাশি অভিযান 18 ঘন্টায় শেষ হয়ে গেলেও বার্নপুরের লোহা ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ আহমেদের বাড়িতে তা চলতেই থাকে। ধরমপুরে এই হলো ব্যবসায়ী ইমতিয়াজের বাড়ি। বাড়ি, প্রাসাদ নাকি 5 তারা হোটেল দেখে ঠাউর করে ওঠা মুশকিল। বুধবার সকাল 6টা থেকে এই বাড়িতে ম্যারাথন তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। রাতে তদন্তকারীরা বেরিয়ে গেলেও ইমতিয়াজের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তদন্তকারী আধিকারিকরা সকালে আবার ইমতিয়াজের বাড়িতে ঢোকেন। হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগে লোহা ব্যবসায়ী ইমতিয়াজের ধরমপুরের অফিসেও টানা তল্লাশি চলে। তল্লাশি অভিযান চলাকালীন ইমতিয়াজকে বাইরে বেরিয়ে এসে কথা বলতেও দেখা যায়। আয়কর দফতর সূত্রে দাবি, ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের বাড়ি ও অফিসে তল্লাশিতে প্রাথমিকভাবে প্রচুর সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। জিজ্ঞাসাবাদে নিজের একাধিক সম্পত্তির টাকার উৎস দেখা ডিজিটাল এভিডেন্স দেখিয়ে ইমতিয়াজকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন আয়কর আধিকারিকরা। 14 ঘন্টা ধরে আয়কর দফতরের আধিকারিকরা এই বিলাসবহুল বাড়ির ভেতরে রয়েছেন। সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ, এবং গেটের সামনে তুমি দেখতে পাচ্ছ একজন সেন্ট্রাল ফোর্সের অফিসার, বাঁদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং গোটা বাড়িকে ঘিরে রেখেছেন তারা। এবং আমরা দেখলাম যে আয়কর দফতরের আধিকারিকরা ভোর 5:30 নাগাদ এই বাড়িতে পৌঁছে যান। ইতিমধ্যেই যেটা আমরা আয়কর দপ্তর সূত্রে খবর পাচ্ছি, বেশ কিছু নথি তারা কিন্তু এখান থেকে উদ্ধার করতে পেরেছেন এবং সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আয়কর দপ্তর সূত্রে খবর, ইমতিয়াজের হিসেব রক্ষক সহ তার 3 সহযোগীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। বুধবার আয়কর আধিকারিকরা যখন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও লোহা ব্যবসায়ী সোহরাবের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছিলেন, তখন বাইরে ভিড় করেন তার অনুগামীরা। রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক তৃণমূলের, তার যে আসানসোলের বাড়ি রহমতনগরে, তার বাড়িতে আয়কর হানা এবং তল্লাশি চলছে। সকাল 6টা থেকে আমরা দেখেছি যে আয়কর দপ্তরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং বাইরে প্রচুর অনুগামী যারা সোহরাব আলীর, তারাও কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন, বাড়ির সামনে জড়ো হয়েছেন সকাল থেকে। উনি আমাদের বট গাছ আমাদের ছাওয়াতে রেখেছেন, আর উনার কিছু হলে আমরা তো থাকবো। উনি তো এরকম কিছু কাজই করেন না। তৃণমূল তো যারা তাদের ঘরে তো ঢুকিয়ে দিচ্ছে। মলয় বাবুর ঘরে গিয়ে কি পেয়েছে? দাদা হচ্ছে সত্যিকার মানুষ না ভগবান। बीजेपी में चोर नहीं है, बीजेपी में किसी का घर में छापाने लग रहा है। 2011 সালে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন সোহরাব আলী। 2004 সালে আরএসপি টিকিটে কাউন্সিলর হন তিনি। সোহরাবের স্ত্রী নার্গিস বানু বর্তমানে আসানসোল পৌরসভার 82 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। একসময় লোহা ও লোহার ছাঁট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সোহরাব। পেশায় গাড়ি চালক সোহরাবের বিরুদ্ধে বার্নপুরে রেল ওয়াগন ভাঙার অভিযোগ উঠেছিল। ইস্কো কারখানায় লোহার স্ক্র্যাপের বেআইনি ব্যবসা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। লোহা চুরিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব একদিনের জন্য জেলও খাটেন, পরে প্রমোটিং ব্যবসা শুরু করেন। তৃণমূলের প্রাক্তন এমএলএ, যিনি আগেও নানা অভিযোগে অভিযুক্ত হয়েছেন, তার স্ত্রী বোধহয় এখন তৃণমূলের কাউন্সিলর। এই অপরাধীদের নিয়েই তো তৃণমূল চলে। অপরাধীরা রাজনীতির প্রশ্রয় পায় এবং তার সঙ্গে ব্যবসায়ী। আমরা বলি তদন্তর মতো চলবে, কিন্তু বিষয়টা হচ্ছে বিজেপির নির্দেশে তদন্ত চলে আর বিজেপি নেতাদের বাড়িতে তদন্তগুলো হয় না। এইটা হচ্ছে তফাৎ। ফলে বিজেপির কথায় চলতে গিয়ে এজেন্সিগুলো তাদের বেসিক ক্রেডিবিলিটি হারাচ্ছে। এখন কোথাও কোনো তল্লাশি বা কোথাও কোনো কিছু হলেই এটা বোঝা যায় যে তিনি বিজেপির নন, আর বিজেপির কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য তাদের ব্যবহার করা হচ্ছে। দেখুন, আয়কর হানা তো সারা বছর ধরে চলে, সারা দেশে চলে। কংগ্রেস তৃণমূলের মতো যারা বনেদি বড় লোক আছেন, তাদের অনেক সময় আয় বহির্ভূত সম্পত্তি তৈরি হয়ে যায়, কর ফাঁকির অভিযোগ থাকে, আয়করের মতো হানা দেয়।
মানুষের টাকা যারা লুট করেছেন সেই টাকা যদি আবার কেন্দ্রের কোষাগারে ফিরে আসতে পারে কর হিসেবে, তাহলে সেটা দেশের মঙ্গল। আয়কর দপ্তরের স্ক্যানারে রয়েছেন আসানসোলের আরেক ব্যবসায়ী মহেন্দ্র শর্মা নামে ওই ব্যবসায়ীর উষাগ্রামের বাড়িতে বুধবার সকাল 6টা থেকে এই দিনও লাগাতার তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। সূত্রের খবর, লবণ ব্যবসায়ী মহেন্দ্রর ভিন রাজ্যেও একাধিক কারখানা রয়েছে। বাংলায় কোথাও আয়কর হানা তো কোথাও সিবিআই হানা। কলকাতা, আসানসোল, দুর্গাপুর থেকে মালদা কয়লা পাচার মামলা তদন্তে একযোগে 12 জায়গায় ম্যারাথন তল্লাশি চালালো সিবিআই। সূত্রের দাবি, কয়লা পাচার মামলা তদন্তে নেমে 4 থেকে 5 জন হ্যান্ডলারের নাম উঠে আসে। এই হ্যান্ডলাররা কয়লা পাচার কাণ্ডের কিংপিন অনুপ মাঝি ওরফে লালা এবং তার সহযোগী রত্নেশ বর্মার থেকে টাকা নিয়ে তা বিভিন্ন জায়গায় পৌঁছে দিত। মানি হ্যান্ডলার যারা কিন্তু অনুপ মাঝি ওরফে লালা এবং রত্নেশ বর্মা, তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রোটেকশন মানি হিসেবে যে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দিত এবং তদন্ত করতে গিয়ে যাদের নাম উঠে এসছে, সাক্ষীদের বয়ানে যাদের নাম উঠে এসছে, তাদের বাড়িতে পৌঁছে গেছেন সিবিআই এর গোয়েন্দারা এবং তাদের কাছ থেকে মূলত তারা জানতে চাইছেন যে কাদের কাদের কাছে কত টাকা তারা পৌঁছে দিয়েছিলেন, কত অঙ্কের টাকা পৌঁছে দিয়েছিলেন এবং প্রোটেকশন মানি কারা নিয়েছিল। এবং কলকাতার ভবানীপুরে 2টি জায়গায় হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিআইএসএফ এর অবসরপ্রাপ্ত কনস্টেবল শ্যামল সিংহ তার ভবানীপুর, মালদা এবং আসানসোলের বাড়িতে তল্লাশি চালালেন সিবিআই এর গোয়েন্দারা। মালদা শহরের 1 নম্বর গভর্নমেন্ট কলোনিতে শ্যামল সিংহর ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। সূত্রের দাবি, দীর্ঘদিন আসানসোলে কর্মরত ছিলেন শ্যামল, বর্তমানে জমি ব্যবসার সঙ্গে যুক্ত প্রাক্তন সিআইএসএফ জওয়ান। তার ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই। সূত্রের দাবি, শ্যামলের মাধ্যমে সিআইএসএফ এর আর কোনো আধিকারিক বা কর্মীর কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে গেছিল কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি আরেক হ্যান্ডলার স্নেহাশিস তালুকদার ওরফে বুবাইয়ের ভবানীপুরের ফ্ল্যাট ও আসানসোলের বাড়িতে পৌঁছে যান গোয়েন্দারা। ভবানীপুরের ফ্ল্যাট তালাবন্ধ থাকায় তা সিল করে দেওয়া হয়। আসানসোলের বাড়ি থেকে স্নেহাশিস তালুকদারকে আটক করে সিবিআই। আসানসোলের কুলটিতে কালু এবং দুর্গাপুরের বেনাচিতিতে লালা ঘনিষ্ঠ সৌরভ কুমার আচার্যের ভাড়া বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। কোন মাঝি কার কি জানার দরকার নেই, তৃণমূলের চোরেদের উপরে একেবারে সঠিকভাবে ভারতবর্ষের যারা দায়িত্বে আছে এই বেআইনি সম্পদ উদ্ধার করা, তারা অ্যাকশন নিচ্ছে। তাই গর্তের নিচে টাকা ঢুকিয়ে রাখলেও খুঁড়ে বের করবে, যেভাবে ধীরাজ সাউর বাড়ির নিচ থেকে গোডাউন থেকে 353 কোটি টাকা ইনকাম ট্যাক্স বের করেছে, অর্থাৎ এই ইন্ডির পিন্ডি চটকাচ্ছে। গত কয়েকদিন আগে রাজ্য বিজেপি দপ্তরের সামনে একটা বিক্ষোভ হয়েছে, আপনাদের মাধ্যমেই দেখেছি এবং তার ভিডিও ফুটেজও আছে। সেখানে বীরভূমের বিজেপি নেতারা বলছেন যে তাদের নেতারা এই কয়লা কাণ্ড, বালি পাচারকারী এদের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন এবং বিপুল পরিমাণ টাকা তুলছেন। তো সিবিআই সেগুলো দেখতে পাচ্ছে না, সেগুলো শুনতে পাচ্ছে না। যারা এই অভিযোগগুলো করছেন তাদেরকে তো জেরা করে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে রেড হওয়া উচিত। সিবিআই এই কয়লা পাচার নিয়ে কতদিন এই খেলা খেলবে আমি জানি না। সবাই বুঝতে পারছেন সিবিআই একটা চক্রের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। অনুপ মাঝি ওরফে লালা সহ নানান বাহিনী করতে করতে বিনয় মিশ্র, ভানুয়াতু, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক, ভাইপোর ঘনিষ্ঠ, সেই কারণে কি তদন্ত ধামাচাপা পড়ছে? মাথা কোথায়? কালো কাচে ঘেরা গাড়িতে মাঝরাতে পুলিশের পাহারায় টাকা আসতো কলকাতায়, কোথায় ধরতে পারছেন না। সিবিআই সূত্রে দাবি, এই হ্যান্ডলাররা কাদের কাছে টাকা পৌঁছে দিয়েছেন, দিনের পর দিন টাকা নিয়ে কারা প্রোটেকশন দিল, ঘুষের টাকা কাদের কাদের কাছে পৌঁছে গেছিল, এইসব খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। কয়লা, কালো হিরে, মূল্যবান এই খনিজের পাচারকাণ্ডের নতুন তথ্য তালাশে বাংলার 12টি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। আর ঠিক সেই সময় কয়লা উত্তোলনে সারা দেশে প্রথম স্থানে থাকা ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের বাড়ি, কারখানা আর গুদাম থেকে আরও গুপ্তধনের খোঁজ জারি রেখেছে আয়কর বিভাগ। কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে আয়কর হানা পড়ল টানা 10 দিনে। এখনো অব্যাহত রয়েছে এই আয়কর হানা। মূলত রাঁচির যে রেডিয়াম রোডের বাড়ি সেখানে কিন্তু চলছে এই আয়কর হানা। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু সিআইএসএফ জওয়ান, তাদের উপস্থিতিতে কিন্তু ভেতরে একটানা 10 দিন ধরে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তরের কর্তারা। ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহুর বিভিন্ন প্রপার্টি মিলিয়ে উদ্ধার হয়েছে মোট 354 কোটি টাকা। এরপরও কি আরো কিছু উদ্ধার হওয়া বাকি?
আয়কর বিভাগ সূত্রে এই ব্যাপারে কোনো সদুত্তর মেলেনি, তবে জল্পনা চলছে পুরো দমে। এইসব তল্লাশি চলছে বলেই এবং ভবিষ্যতে চলতে পারে এই আশঙ্কা করেই এরা রাস্তায় ময়দানে নেমে পড়েছিল তৃণমূলকে সঙ্গে নিয়ে, যে নরেন্দ্র মোদী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করছেন তার প্রতিহিংসার রাজনীতির কারণে, শুধুমাত্র রাজনীতির স্বার্থে। এগুলো যাতে না হয়, তদন্ত যাতে না হয়, তদন্ত বন্ধ করে দেওয়া যাতে যায়, যাতে আর কোনো অর্পিতার বাড়ির খাটের তলায় কোনো তদন্তকারী সংস্থা পৌঁছতে না পারে, আর কোনো ভোলেবোম রাইস মিলের সন্ধান যেন কেউ না পেতে পারে, 161টা প্লট খাদ্য কেলেঙ্কারির অভিযুক্ত যাতে না পেতে পারে, পরিবারের সঙ্গে মন্ত্রীর 3-3টে সেল কোম্পানির হদিশ এবং বিভিন্ন সময় ডাইরেক্টর থাকা, এটা যাতে না পেতে পারে, এগুলো বন্ধ করার জন্যই তো এদের এই আন্দোলন, এদের এই জোট, ইন্ডিয়া ফুটকি জোট। ব্যবসায়ীদের সঙ্গে ইনকাম ট্যাক্সের সম্পর্ক হচ্ছে ক্যাট অ্যান্ড মাউস, টম অ্যান্ড জেরি। এখানে একজন মহিলার বাড়িতে টাকা পাওয়া গিয়েছিল, অ্যালিজডলি অভিযোগ একজন মহিলার বাড়িতে টাকা পাওয়া গেছে। সেটা কোর্টে গিয়ে রিপোর্টিংয়ের আগে, গোনার আগে, কোনো কৈফিয়তের আগে ইডি তার ছবি তুলে টুইট করে দিয়েছিল। এক্ষেত্রে কিন্তু এর মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যার দপ্তর নয় ইনকাম ট্যাক্স, তিনিও বিবৃতি দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে ইনকাম ট্যাক্স এই ব্যাপারে কেন এখনো পর্যন্ত বিবৃতি দিল না যে এই টাকা বৈধ না অবৈধ, এটা ব্যবসায়ের টাকা না অন্য কোনো টাকা, এই নিয়ে তো কোনো কথা বলছে না। 2024 লোকসভা ভোটের মুখে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে 354 কোটি টাকা উদ্ধারের ঘটনা যেমন বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছে, তেমনি কংগ্রেস নেতৃত্বের বক্তব্য এই ব্যাপারে যা বলার তা ধীরাজ সাহুই বলতে পারবেন। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হলো 10 দিন কাটতে চললেও এই বিষয়ে এখনো পর্যন্ত কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত মঙ্গলবার ভোর 6টার সময় ধীরাজ সাহু এবং তার পরিবারের প্রায় 9টি জায়গায় একযোগে হানা দেয় আয়কর দপ্তর। লোহারডাঙ্গা যে পৈতৃক ভিটে, ঠিক সেই পৈতৃক ভিটেতে, যেখানে কিন্তু 2 দফায় আয়কর দপ্তর হানা দেয় এবং কিছুই কিন্তু সেখান থেকে পাননি বলে দাবি করছে পরিবারের লোকজন, যারা এখানে রয়েছেন কর্মচারীরা, তারা। এবং তাদের বক্তব্য যে সবটাই এখানে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে চলে, যে টাকা পেয়েছে সেটাও ব্যবসার। দস্যু দলের লুকিয়ে রাখা গুপ্তধন উদ্ধারের গল্প তো অনেক পড়েছেন, সিনেমাও দেখেছেন, কিন্তু ঝাড়খণ্ডের এক নেতার বাড়ি, কারখানা আর গুদাম থেকে যে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে তা কোনো সিনেমা কিংবা গল্পকেও অনায়াসে হার মানাবে। ঝাড়খণ্ড যখন আয়কর হানা ঘিরে সরগরম, তখন বাংলার রাজনীতি উত্তপ্ত রেশন দুর্নীতি ঘিরে। অভিষেক, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে যখন 50 কোটি উদ্ধার হলো, তখন এই স্টুডিওতে এসে তোমরা বলেছিলে যে কিসের পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, এর দায় হচ্ছে দলের। তারপরে তো রাজনৈতিক দল, বিরোধীরা মিছিল করে মমতা চোর, অভিষেক চোর ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে ধীরাজ সাহের বাড়ি থেকে এখনো পর্যন্ত যে 354 কোটি টাকা উদ্ধার হয়েছে, তার দায়ও তো দলের। বিশেষ করে কোন দলের? সেই দলের যে দল শুধুমাত্র তিনবার ভাবুন, 3বার রাজ্যসভায় পাঠিয়েছেন এই ধীরাজ সাহুকে। পার্থ চ্যাটার্জি, আমি যতদূর জানি, উনি শিক্ষামন্ত্রী ছাড়া বোধহয় শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান কিছু ছিলেন না, বা ওনার কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যাকগ্রাউন্ড ছিল না। আমি ধীরাজ সাহুকে কোনো রকম কোনো ক্লিন চিট দিচ্ছি না। তার পাশাপাশি ধীরাজ সাহুকে এই মুহূর্তে অপরাধী সাব্যস্ত করার মতো জায়গায় অ্যাটলিস্ট আমি ইনকাম ট্যাক্সের আধিকারিকদের কোনো প্রেস কনফারেন্স দেখিনি, ইডিরও কোনো প্রেস কনফারেন্স। আমি বলছি ইডি বা সিবিআই পার্থ চট্টোপাধ্যায় বা তৃণমূলের যে মন্ত্রী শান্তিরা এখন ভেতরে আছে তাদের ক্ষেত্রে না কোনো প্রেস কনফারেন্স করেনি, প্রেস রিলিজ দেওয়া হয়েছিল ঠিক যেভাবে এই ছবিটা এসেছে। এবার 350 কোটি টাকার সোর্সটা আমরা সত্যিই জানি না। এবার 350 কোটি টাকার সোর্সটা একটা পয়সা বেআইনি হলে তাহলে তুমি আমায় এইটা শুধু বলো, 2018 সালে যে লোকটা বলছে আমার বার্ষিক আয় হচ্ছে 1 কোটি টাকা, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় জয়ললিতা জেলে গিয়ে থাকলে উনিও জেলে যাবেন। আমি তোমাকে কিন্তু 3বার কংগ্রেস তাকেই লোকসভায় 5বার দেওয়া হয়েছে, ওনাকে লোকসভায় হেরে যাওয়ার পর 2বার হেরে যাওয়ার পর রাজ্যসভায় পাঠাচ্ছে, ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, উনি সেখানেও হয়তো পরাজিত হয়েছিলেন। ওনার কংগ্রেসি ইতিহাস নিয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নেই, কিন্তু তার দায় নিতে হবে তো। কিন্তু ওনার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির সূত্রটা আমরা জানি না। উনি অপরাধী হলে
ঠিক সেরকম ভাবেই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তুমি রেডের একটা খুব সুন্দর, আমি জাস্ট পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বলনি যে পার্থ চট্টোপাধ্যায় অপরাধী হলে, এক সেকেন্ড পার্থ চট্টোপাধ্যায় অপরাধী কিনা সেটা আজ অব্দি সত্যি প্রমাণিত হয়নি। তার কারণটা কি এখন আজকে তোমার মনে পড়লো? না, আমি দুর্ভাগ্যটা কথা বলতো, আজ অব্দি আমরা চার্জশিট দেখতে পারলাম না। দুর্ভাগ্য 6 দিন ধরে তোমরা তৃণমূলকে, এক সেকেন্ড আমি বলছি ঠিকই করেছিলে, 6 দিন ধরে তৃণমূলকে অরূপদের প্রশ্ন করতে যে কেন এখনো সাসপেন্ড করা হলো না। ঠিক, আমরা এখানে দাঁড়িয়ে আজকে তো আমার প্রশ্ন হবে যে কেন এখনো ধীরে সাসপেন্ড হলো না। কিন্তু কংগ্রেসকে গালাগালি দিয়ে লাভ কি আছে? বাকিরা বলতে পারছে না, তার কারণ বাকিরা এর থেকেও বেশি রেখেছে বা কম রেখেছে বা রোজ তাদের ঘর থেকেও বেরোচ্ছে। এই লোকটার একটাই দোষ, এই লোকটার কোনো বান্ধবীর বাড়িতে এখনো রেড হয়নি, তার বাড়ি থেকে আর কয়েক কোটি টাকা বের হয়নি, কয়েকশো কোটি টাকা। বান্ধবী রাখতে না পারার জন্য যদি সমালোচনা করতে হয়, দেহরক্ষী রাখতে না পারার জন্য যদি সমালোচনা করতে হয়, এবং ওই কি যেন এনার কোনো মেয়ে নেই যিনি কিনা ৩-৪ কোটি টাকা শুধুমাত্র টিউশনি করে কামিয়ে নেন, তো এনার নেই, সেই জন্য ইনি দেখাতে পারবেন না বা দেখাতে পেরেছেন। আমরা কংগ্রেসকে নিয়ে বলার বিষয় হচ্ছে যে এই 60-70 বছর ধরে একটা চলমান দল, লোকজন কমছে সংসদে এবং অন্যান্য জায়গায়, একমাত্র তেলেঙ্গানায় বেড়েছে, সেখানেও পরের বারে এরকম টাকা পাওয়া যাবে কিনা বা সেখান থেকে টাকা সাইফন করে ঝাড়খণ্ডে রাখা হয়েছিল কিনা, এসব নিয়ে পরে আলোচনা হবে যখন ব্যাপারটা বেরোবে। কিন্তু তার আগে পরিষ্কার করতে হবে যে কারা কেন বলছেন এনারা যারা রয়েছেন জোটের শরিক, আমার ডান পাশে, বাঁ পাশে, সামনের দিকে, পেছনের দিকে যারা যেখানে রয়েছেন, তো তাদের মধ্যে একজনও এখনো পর্যন্ত একটা সেমিকলন বলেছেন যেখানে কিনা বা ইয়েমেনে কি হলো, ইসরায়েলে কি হলো, মোসাদ কি করলো, আমেরিকার উপরে শ্যান দৃষ্টি যারা তারা রাখেন, হ্যাঁ, তারপরে ওই অত্যাচারের যারা কথা বলেন, যারা ওই মোদি বাবু 5 দিন সময় দিচ্ছি, ওই নোটবন্দি ফেরত নিতে হবে আছেন, তারা কিছু বলেছেন? সব মিলিয়ে ইন্ডিয়া জোটের দিক থেকে যদি দেখো, ছবিটা খুব উজ্জ্বল লাগছে। সুমন, দেখুন, দুর্নীতিটা নিশ্চিতভাবে আপনি যেটা পয়েন্ট করছেন সেটা তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি যদি দেখেন বিগত 10 বছর নরেন্দ্র মোদী শাসন করেছেন, এই 10 বছরে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যেটা মেনশন করেছেন সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি দুর্নীতির পরিমাণ সেটা হয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারি। 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে বরাদ্দ এস্টিমেট ছিল 18 কোটি টাকা, সেটা অ্যাকচুয়াল খরচ হয়েছে 250 কোটি টাকা, 75,000 কোটি টাকার দুর্নীতি ক্যাগ রেফার করেছে। আমি প্রথমে অভিষেককে দেখে আমার যে খারাপই লাগছিল, ও মানে ওই ঠিকই বলছিল পার্থ চট্টোপাধ্যায় সেদিনকের অবস্থান আজকের অবস্থান, আসলে প্রদেশ কংগ্রেসের অবস্থাটা এরকমই, ন যজৌ ন তস্থৌ, এই অবস্থায় দাঁড়িয়ে ওর পক্ষে ডিফেন্ড করাটা একটু অসুবিধাজনক। কিন্তু ওর মনে থাকবে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কিন্তু টাকাগুলো উদ্ধার হয়নি, তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গিয়েছিল, মানি ট্রেল এখনও প্রমাণিত নয়, তারপরও যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এসেছিল, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তাকে দল থেকে সমস্ত পদ থেকে বহিষ্কার করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেছেন। আমি অন্য জায়গায় প্রমাণিত হয় যে দল দায় এড়াতে পারে না, দল অবশ্যই দল দায় এড়াতে পারে না, দল দায় এড়াতে পারে না বলেই আজকে আপনি প্রশ্নগুলো করবার জায়গায় থাকেন এবং আমাদের উত্তর দেওয়ার দায়বদ্ধতা থাকে, দল দায় এড়াতে পারে না। গত 10 বছর আমাদের সরকার চলছে, আমাদের পার্টির সরকার চলছে, এর মাঝখানে সুমনদা, তার আগে ওনাদের সরকার ছিল, একমাত্র বঙ্গারু লক্ষ্মণের বাড়িতে এরকম একটা রেড হয়েছিল, মানে এই ধরনের কথাবার্তা হয়েছিল এবং উনি বলেছিলেন যে আমি রিজাইন দিচ্ছি। না কোনো কথাবার্তা নয়, হাতে করে বান্ডিল গুনতে দেখা গেছিল বঙ্গারু লক্ষ্মণকে, এবং ওনাকে সঙ্গে সঙ্গেই পার্টি থেকে বন্ধ করা হয়। ওনার কাজ মানে কোনো অপশন ছিল না, ছিল পার্টি সর্বোচ্চ কর্তা বাড়ি বসে নোট বান্ডিল গুনছে। না প্লিজ, হ্যাঁ আমি বুঝেছি জোরটা ঘন হচ্ছে, কিন্তু আমার এটা বলার জন্য এই জন্যই যে আর উপায়ও ছিল না, ধরে নি সত্যি যদি আর উপায় না থাকে তাহলে আমাদের জন্য যে উপায় ছিল না, ওনাদের জন্য সেই উপায়টা থাকে কি করে, ওনাদের জন্য 6 দিন পরে কি করে, এনাদের জন্য এখনো পর্যন্ত যদি হয় তাহলে একদম ঠিক। আমরা এখানে যারা বসে আছি তাদের থেকে ধারে এবং ভারে নরেন্দ্র মোদী একটু বড় নেতা এবং 350 কোটির থেকে 40,000 কোটি টাকা একটু বড় অ্যামাউন্ট, সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী প্রকাশ্য জনসভায় অজিত পাওয়ার, ছগন ভুজবল, প্রফুল্ল প্যাটেলকে চোর বলার পর অর্থমন্ত্রী করেছিল। তোমরাই খুব জোর গলায় শুরু থেকে স্টুডিওতে, বাইরে, পার্টির মিটিংয়ে, প্রেস কনফারেন্সে বলেছো যে
ইন্ডিয়া জোট যতই হোক, যেহেতু তৃণমূল দুর্নীতিগ্রস্ত, সেই জন্য তৃণমূলের সঙ্গে বামপন্থীদের যাওয়ার, সিপিএমের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবার তো কংগ্রেসের সঙ্গেই যাওয়া মুশকিল হয়ে যাবে এই ছবি, এবং এই ছবির এখনও পর্যন্ত কোনো তরফে, যেমনকি যিনি অভিযুক্ত তিনিও বলেননি যে না আমার বাড়ি থেকে পাওয়া যায়নি। এ তো তিনবারে রাজ্যসভার এমপির বাড়ি থেকে এই টাকা পাওয়া গেলে সার্বিকভাবে তার ছাপ দলের গায়ে থাকে, সেই দায় বামপন্থীরা নেবে। এই সাহুর তার দায় কংগ্রেস নেবে না, এটা হতে পারে নাকি? গোটা দেশের পার্লামেন্টারি পলিটিক্স, আমাদের রাজ্যের বিধানসভা এই দুর্নীতিগ্রস্ত আর অপরাধী এই লোকগুলোতে ভর্তি হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ড হাঙ্গার ইন্ডেক্সে আপনি বলছিলেন সেকেন্ড, আর গোটা পৃথিবীর মধ্যে আমাদের দেশ এই হাঙ্গার ইন্ডেক্সে 111 নম্বরে। সেখানে আমাদের দেশের পার্লামেন্টে 44% এমপি হলো ক্রিমিনাল কেসের সঙ্গে যুক্ত, আমাদের রাজ্যে 49% তারা ক্রিমিনাল কেসের সঙ্গে যুক্ত। আসলে সুমন দা আনফরচুনেট, এটা সত্যি। তো আমার প্রশ্নটা একেবারে স্পেসিফিক, এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে তোমরা কি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করবে? আমাদের কথা হলো রাজনৈতিক বোঝাপড়াটা বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলকে এক করা, কিন্তু কেউ যদি চুরি করে, দুর্নীতি করে, বিজেপির বি টিম, ওটা ট্রোজেন হয়। শুধু দুর্নীতিটা ওর অপরাধ নয়, কিন্তু কেউ চুরি দুর্নীতি করলে তার বিরুদ্ধে বামপন্থীদের আওয়াজ তুলতে কোনো অসুবিধা হবে না। কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলবো, 100 বার বলবো। রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের স্ত্রী ও শ্যালকের বয়ানকেই হাতিয়ার করল ইডি। এই দুজনের বয়ানকে সামনে রেখে চার্জশিটে বাকিবুরের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধান বিক্রি নিয়ে চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন বাকিবুর রহমানের স্ত্রী ও শ্যালক। চার্জশিটে ইডির দাবি, ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরের দুই স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগমের অ্যাকাউন্টে। অনামিকা বিশ্বাসের নামে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে 4 কোটির বেশি টাকা এসেছিল। ইডির চার্জশিটে দাবি করা হচ্ছে 2023 সালের 11 অক্টোবর অনামিকার বয়ান রেকর্ড করা হয়, কিন্তু ওই টাকার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সবটাই বাকিবুর জানতেন বলে জানান অনামিকা। শুধু অনামিকা নন, তার ভাই অভিষেক বিশ্বাস অর্থাৎ বাকিবুরের শ্যালকের ব্যাংক অ্যাকাউন্টেও ধান বিক্রির 4 কোটি টাকা এসেছিল। চার্জশিটে ইডির দাবি, 2023-এর 12 অক্টোবর বয়ানে অভিষেক জানিয়েছিলেন তার কোনো চাষের জমি নেই, তিনি কোনোদিন ধান বিক্রি করেননি। সরকারি সংস্থা থেকে তার অ্যাকাউন্টে যে টাকা এসেছিল তার নিয়ন্ত্রণ ছিল বাকিবুরের হাতে। 2023-এর 23 অক্টোবর ইডির জেরায় বাকিবুর স্ত্রী ও শ্যালকের পরিচয় স্পষ্ট করেছেন। যতক্ষণ না পর্যন্ত প্রকৃত অপরাধীকে ধরা হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের মাথার উপরে কার আশীর্বাদের হাত ছিল, কাদের জ্ঞাতসারে এই প্রাতিষ্ঠানিক লুটকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, তাদের যতক্ষণ না সামনে নিয়ে আসা যাচ্ছে, মানুষের উৎসাহ ওইগুলো নিয়ে। সরকারি টাকা খোলামকুচির মতন লুট করেছে, এবং যারা যত বড় লুট করেছে তারা তৃণমূলের নেতা নেত্রীদের তত ভরসাযোগ্য। কিভাবে সরকারি আটা খোলা বাজারে বিক্রি করা হতো তাও বিবৃতি দিয়ে জানিয়েছে ইডি। সেখানে বলা হয়েছে রেশনের প্রায় 26% আটা খোলা বাজারে বিক্রি করা হয়েছে। কিভাবে চলতো এই চক্র? ইডির বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন মিডলম্যান ও এজেন্টের মাধ্যমে রেশনের আটা কিনে নিত বাকিবুরের এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেড। তারপর ওই আটার সঙ্গে খাদ্য দফতরের আটা মেশানো হতো এবং সমপরিমাণ গম সরিয়ে ফেলত এনপিজি রাইস মিল। এভাবে যে শুধু অপরাধ সংগঠিত করা হতো তাই নয়, এতে সরকারি আটার মানও কমে যেত। ইডির বিবৃতিতে আরও বলা হয়েছে, কৃষক পরিচয় নিজের কর্মী ও আত্মীয়দের নামে ধান বিক্রি করেও টাকা তুলেছেন বাকিবুর রহমান। এটা তদন্তের বিষয়ে, এ বিষয়ে আমরা বলবো না। শুধু এইটুকু বলবো যে সেন্ট্রাল এজেন্সি এখন যেগুলি বলছে বা যেগুলি কোর্টে পেশ করছে, এগুলি ধ্রুব সত্য, এগুলো মনে করার কোনো কারণ নেই। এটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা, এই কুৎসা করা, একটা গল্প দিয়ে দেয়া, সেটা এজেন্সির মাধ্যমে এনে একটা সত্যতার বাতাবরণ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। যখন ট্রায়াল চলবে তার পরতে ফেজ ওয়াইজ জানা যাবে এগুলো আদৌ ঠিক না ঠিক নয়। কিন্তু বৈশ্বনাথদা, কোনো ইডির দাবি নয়, ইডি সূত্রে নয়, একেবারে আদালতে চার্জশিট দিয়ে ইডি বলছে কয়েকশো কোটি টাকার দুর্নীতি, যার মধ্যে 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ ইতিমধ্যে ইডির হাতে আছে। 1, 2, ইডি উদ্ধার করেছে 33 কোটি টাকা। 3, শুধু রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে উদ্ধার হয়েছে 22 কোটি টাকা। 4, শুধু মন্ত্রী নিয়েছিলেন 36 কোটি টাকা, যার মধ্যে 22 কোটি রিকভার্ড। এরপর অবশ্যই প্রথম প্রশ্ন থাকবে, এরপর কি বলবেন বৈশ্বনাথদা? ইডি চার্জশিট দিয়েছে মানে কি এটা আপনি বেদবাক্য ধরে নিচ্ছেন? না, দেখতেও ধরছি না, আদালত বিচার করবে। কিন্তু আপনি আগের দিন বলেছিলেন যে গ্রেফতার হয়, চার্জশিট হয় না। আমি এইটাই বলেছি এবং যেটা আজকেও বলছি যে
2014 সালের মামলায়, সারদা মামলায় এখনও ফাইনাল চার্জশিট দিতে পারেনি। এটা 2023 ডিসেম্বর হয়ে গেছে। নারদা মামলা 2016, এখনো পর্যন্ত তার ট্রায়ালের কোনো বিষয় নেই। আমি আপনাকে বলছি এই চার্জশিটটা তো আমার যেটুকু মনে হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিটের একটা প্রভিশন ওরা খুলে রাখে। না না অবশ্যই, সে তো অনগোয়িং ইনভেস্টিগেশন। এবার এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু আমরা যেহেতু ফৌজদারি করে ওকালতি করি, প্রতিটা ক্ষেত্রে প্রসিকিউশন সাইড থেকে ইনভেস্টিগেটিং অথরিটি থেকে নেই। এই মামলাগুলোতে আমরা দেখছি এই যে আমরা যেটা বলতে চাইছি যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই মামলাগুলো করা হচ্ছে, কারণ এই সাপ্লিমেন্টারি চার্জশিটের ইনভেস্টিগেশন প্রসেসটা চলছে বলে খালি আটকে রাখার জন্য এটাকে করা হয়। এবং দিনের পর দিন আপনি দেখবেন যে যেহেতু 10 বছরের ট্রায়াল শুরু করতে পারেনি, এবং এই মামলাও আপনি দেখবেন যে ট্রায়াল, আপনি তো চার্জশিট মানে তো প্রমাণ হয়ে গেল না, প্রমাণ হয়ে গেল না, কিন্তু চার্জশিট আপনি পলিটিক্যাল বসের কাছ থেকে হলো। আমি বলছি বৈশ্বনাথ দা, চার্জশিট তো মানে চার্জশিট, তারপর ট্রায়াল, আদালত কি বললো সেটা তো একটা পার্ট, কিন্তু আপনি দল বা আপনারা 2015-16 সালে নির্বাচন কমিশনকে যে মানুষটি হলফনামা দিচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকার হিসেব হচ্ছে 45,000 টাকা, মাত্র 45,000 টাকা। রিপিট, সেখানে পরের বছর দেখা যাচ্ছে সেই টাকার অঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে 6 কোটি টাকা। এ তো ইডি, চার্জশিট, আদালত, বিচার, ট্রায়াল সব পরের ব্যাপার বৈশ্বনাথ দা, এ তো দলের দেখার কথা আগে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখনো পর্যন্ত 1 ইঞ্চি কোনো জায়গায় প্রমাণিত করতে পারেননি, কিন্তু গত 5 বছর ধরে 10 বছর ধরে আমি কিছু বলছি না, দেখুন যারা আছে প্রত্যেকে অট্টহাস্য হাসছে আপনার পাশ থেকে। দেবে তো, বিরোধীরা হাসবে না তো কি করবে? 2016তেও আপনারা দেখেছিলেন, তাতেও আমরা জিতেছি। 2021-এও আপনারা দেখেছিলেন, তাতেও আপনি বলছেন আদালতে কিছু প্রমাণ হচ্ছে না। আমরা জানি যে চার্জশিট না ফাইল করলে কিন্তু যারা ওই অভিযুক্ত তারা কিন্তু বেশি সুবিধা পেয়ে যায়। যাই হোক না কেন, তো চার্জশিট আজকে ফাইল হয়েছে, এটা 100 কোটি টাকা না, অঙ্কটা অনেক বেশি বাড়বে। আপনি আমি প্রত্যেকেই বুঝতে পারছি অঙ্কটা কেন বাড়বে, এটা বুঝতে পারছি কেন। ওই যে কিছুক্ষণ আগে এভিডেভিটের কথা বলছিলেন না, আমি শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের এভিডেভিটের 2006, 2011, 2016 তার দেওয়া এভিডেভিট, অন্য কারণ না। আমি শুধু জাস্ট একটু ক্যালকুলেশন করছিলাম যে সম্পত্তির বৃদ্ধি কত হতে পারে। প্রথমে 5 লাখ থেকে 80.26 লাখ, দেন 1.51 crore। আপনি শুধু 2006 একটা বেস ইয়ার ধরুন, যে বেস ইয়ার ধরে আপনি ক্যালকুলেশন করুন যে লাস্ট বিধানসভা, সেই লাস্ট বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির বৃদ্ধি কত পার্সেন্টেজ হয়েছে? 16,500%। গরিব কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকাটাকে ঘুরিয়ে কিভাবে নিজের পকেটে আনা যায় সেটা তো বালুই ন্যাচারালি তিনি রাস্তাটা তৈরি করে দিয়েছেন। কিন্তু একটা কিছু গন্ডগোল আছে সুমন, কারণ হচ্ছে দেখুন আমরা জানি তৃণমূলে মানে 25-75-এর হিসেব চলে, এইখানে একটু গন্ডগোল হয়ে গেছে। মানে আমরা যেটা ইডি মারফত, চার্জশিট মারফত খবর পাচ্ছি যে 100 কোটির মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে 36 গেছে, অর্থাৎ 64-36-এর গড়বড়। সেই কারণেই হয়তো জ্যোতিপ্রিয় মল্লিককে এত তাড়াতাড়ি তাকে ধরা হলো, এটা একটা হতে পারে, একটা পসিবল। কি বলছো? বলছো টিপ অফ ভেতর থেকেই গেছে। অবশ্যই ইডি চার্জশিটে কিন্তু আরেকটা একেবারে অফিশিয়াল পার্ট আছে, সেটা হচ্ছে একজন আইএএস অফিসার, একজন আমলার বয়ানের অত্যন্ত সাহায্য হয়েছে এই চার্জশিট তৈরি করার। অর্থাৎ একটা বয়ান অ্যাডমিনিস্ট্রেশনের ভেতর থেকে এসছে, মারাত্মক কথা। আমি তো বলছি 25-75-এর হিসাব বাইরে চলে গেলেই তো হয়ে যাবে, এখানে তো 64-36-এর হিসাব দেখতে পাচ্ছি। সুতরাং যখনই এই ব্যালেন্সটা বিগড়ে যাবে, সন্তুলন বিগড়ে যাবে, তখন স্বাভাবিকই ন্যাচারালি ভেতর থেকেই এই তথ্যগুলো আসবে। কারণ বখরার টাকা কম পড়লেই এই তৃণমূল আর কিচ্ছু জানে না, নিজের বখরাটাও নিতে জানে। আমি তো বলছি এরা নানানভাবে নানান কথাতে চেষ্টা করছেন তৃণমূলকে কতটা ম্যালাইন করা যায়। আমি কি ভুল বললাম? এবার উনি তো আমাদের নামে অনেক কিছু বললেন, তো আমি তো আমাকে যদি ওদের নামে বলতে দেয়া হয় তাহলে তো আমি বলতে পারবো, আর না হলে যদি বলতে না দেয়া হয় বলতে পারবো না। আমাদের দেশের যারা বিজেপি পার্টির তাবর নেতা আছে তাদের অ্যাকাউন্টটা যদি এবার একটু ডিসক্লোজ করা হয়, তারা কিভাবে তাদের টাকা বাড়িয়েছেন, 2014-তে কত হলফনামা দিয়েছেন, 2019-এ কত দিয়েছেন, আবার 2024 আছে, সেটা দেশের মানুষ দেখতে পারবে যে তাদের পারিবারিক সম্পত্তি কতটা বেড়েছে। আর এখানে তো চার্জশিট হয়ে গেছে, চার্জশিটের পরে ট্রায়াল হবে আমরা জানি। এবার ট্রায়ালে আপনি প্রমাণ করুন, গোল করে চার্জশিট ট্রায়াল অদ্ভুত কথা। আপনি বলছেন যে কার কি সম্পত্তি, আপনি তো উকিল মানুষ, লেখাপড়া জানেন, তো যারা ভোটে দাঁড়ায় তাদের সবার সম্পত্তি গঠিত আপনি দেখতে পাবেন, তো আপনি দেখতে পাবেন, এরকম অনলাইন আমরা দেখতে পাচ্ছি। আপনারা যাদেরকে
যাদের এটা বলুন না, স্বর্ণকমল বাবুর কেন গায়ে লেগেছিল 19 জন, তিনি এবং তার সঙ্গে আরো 18 জন আপনারা যতই চেষ্টা করুন তাদের যদি সম্পত্তি নিয়ে যদি মামলা হয় অসুবিধা কি ছিল? জ্যোতিপ্রিয় মল্লিককে শুধু এই জায়গায় এই দুর্নীতিতে ছেড়ে দিলে হবে না। আমি শুধু আরেকটা কথা বলবো যে দেবপ্রিয় মল্লিক এসে পিএসসি অথরিটিতে এসেছিলেন এবং আজকেও দেখুন রাজ্যপাল নেই, রাজ্যপাল পিএসসি চেয়ারম্যান নিয়োগ করছে না। কারণটা কি? কোথায় রাজ্যপালের সাথে তৃণমূলের সেটিং যে হচ্ছে এই দুর্নীতিগুলোতে ওপেন করে দিচ্ছে, চোরেদের চুরি করতে বিজেপি সহযোগিতা করছে? কেন ফ্যাসেল অফিসারদেরকে তৃণমূল বিজেপি দুজনের কাছেই যাবো? হ্যাঁ, সিপিএম এর একটা মানে অ্যালার্জি আছে তৃণমূলের, কারণ ওরা শূন্য হয়ে গেছে তো 4% ভোটে, চোরেদের বলেও আমরা 4% ভোট যাদের তাদের কথাটা, আরে চোরেদের বলেও আমরা শূন্য, ঠিক আছে, অসুবিধা নেই। আরে আপনারা সবকিছুতেই শূন্য। হ্যাঁ ঠিক আছে, চোর আমাদের দলে চোর নেই। বিধান ও বাবা, ট্রাম্প কেলেঙ্কারি, ওয়াকআপ কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি, বেঙ্গল ল্যাব কেলেঙ্কারি, একটা প্রমাণ করতে পারেননি 11 বছর রাজ্যে অসংখ্য টাকা নষ্ট করেছেন, কমিশন করেছেন, সেগুলো ধ্বংস করেছেন। একটা বলতে পারেন আপনারা এই রাজ্যটাকে মরুভূমি ভাবে চলে গেছিলেন, মমতা ব্যানার্জি ঘুরে দাঁড় করিয়েছে, সিপিএম পার্টি যা করেছে মেরে মাটিতে তুলে দিয়েছেন লোককে, লুট করেছেন বাংলাকে 34 বছর ধরে। রাজনীতি থেকে যেমন নীতি অনেকটাই দূরে চলে গিয়ে ঢুকে পড়েছে হরেক রকম দুর্নীতির নানা অভিযোগ, তেমনি ধর্মের নামে রাজনৈতিক অধর্মের অভিযোগও বারবার উঠছে। এখন রাজনীতির মধ্যেও ঢুকে পড়ছে ধর্ম। এতদিন ব্রিগেড মানেই ছিল রাজনীতির গোলাবর্ষণ, একের পর এক রাজনৈতিক সমাবেশ থেকে নেতাদের সুকৌশলী আক্রমণ। এবার সেই ব্রিগেডেই ধ্বনিত হতে চলেছে গীতার বাণী। 24শে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী। ধুতি পাঞ্জাবি পরে গীতা পাঠের আসরে যোগ দেবেন নরেন্দ্র মোদী, এমনটাই দাবি আয়োজকদের। 23শে ডিসেম্বর গীতা জয়ন্তী, সেই উপলক্ষে ঠিক তার পরদিন ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃত সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম সহ একাধিক সংগঠন। উনি নিজ মুখে স্বীকার করে আমাদের বলেছেন, সাধু সন্তদের আমাদের সামনে, আমি স্বয়ং গিয়েছিলাম, উনি বলেছেন মে তো যাউঙ্গা, উনি বলেছেন ধুতি পাঞ্জাবি ড্রেস কোড মেনেই আমি যাব। তবে আয়োজক সংস্থার অভিযোগ, 24শে ডিসেম্বর ব্রিগেডের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে মানুষজনকে আনতে প্রয়োজনীয় বাস মিলছে না। পাশাপাশি একই দিনে টেট পরীক্ষা সহ বেশ কয়েকটি পরীক্ষা থাকার বিষয়টিও ভাবাচ্ছে উদ্যোক্তাদের। ইতিমধ্যেই রাজনৈতিকভাবে যেটা 24 তারিখ ঘোষণা, এটা আপনারা ভালোভাবে অনুভব করছেন, আমরা অনুভব করছি। ইতিমধ্যেই কিছু কিছু জেলায় সিন্ডিকেটের মালিকরা যারা আমাদের সঙ্গে যুক্ত, তারা বলছে মহারাজি এরকম আমাদের বাস দিতে নিষেধ করছে, এরকম ভাবে। বছর খুললেই দিল্লির মসনদ দখলের যুদ্ধ, মোদী সরকারের ফের সিংহাসন দখল রুখতে ইতিমধ্যেই জোট বেঁধেছে বিরোধীরা। জাতীয় রাজনীতির সেই যুদ্ধের সলতে পাকানোই কি শুরু হতে চলেছে 24শে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান থেকে? বিজেপির অভিযোগ, 24শে ডিসেম্বর প্রধানমন্ত্রী আসবেন বুঝেই ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। শুধু টেট নয়, এলএলএম তার এন্ট্রান্স পরীক্ষা ছিল 17 তারিখ, সেটাকে 24 তারিখ নিয়ে যাওয়া হয়েছে। মানে যেখানে যত রকম ভাবে পারা যায় এই লক্ষ্য কণ্ঠে গীতাকে অসহযোগিতা করা হচ্ছে। যখন আয়োজকরাই বলছেন যে বিভিন্ন জায়গায় তারা অসহযোগিতার সম্মুখীন, তারা তো মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে বলুন। আয়োজক সংস্থা কি নিজেদের পয়সা দিয়ে বাস জোগাড় করছেন রাজনৈতিক দলগুলির মতন? এটা আমার কাছে, এখানে ময়দানে করছে, মানুষকে বলবে মানুষ যারা আসবার আসবে, নাকি এখানেও তারা বলছেন যে বিজেপির টাকা পেয়েছি আমরা, তাই জন্য আমরা বাস ব্যবস্থা করব, দিয়ে খাওয়া দাওয়ার দিয়ে ভিড় বাড়াতে হবে। যারা রাজ্যের শাসক দল তারা তো চণ্ডী পাঠ করছেন, যারা দিল্লির শাসক দল তারা গীতা পাঠ করছেন। গীতা আর চণ্ডী এ নিয়ে আটকে যাচ্ছেন। বাস না পারলে লরি পাবেন, লরি না পারলে ট্রেকার পাবেন, ট্রেকার না পারলে ট্রেন পাবেন, অসুবিধা কি আছে? একেবারে সরকারি বদান্যতায় গীতা পাঠ আর চণ্ডী পাঠ। 2024-এ দিল্লির মসনদ দখলে কি তাহলে বড়সড় ফ্যাক্টর হতে চলেছে ধর্ম? এই যে ধর্মীয় আবেগে সুরসুরি দিয়ে ভোট টানার চেষ্টা, খুব গোদা বাংলায় বললে যেটা দাঁড়ায় যে ভোট এলেই নতুন নতুন মোড়কে ধর্মকে নিজের মতো করে উপস্থাপন করেন এক শ্রেণীর রাজনৈতিক দল। এটা এই বাংলার, পশ্চিমবঙ্গেরও অনিবার্য নিয়তি বলে মনে হচ্ছে না? শুনুন, আজকে তো প্রশ্নটা সিলেবাস থেকে কমন এসছে আর কি, এই ধর্ম এবং রাজনীতি। এবং আপনার যে 6 নম্বর যে বক্তব্যটা বলেছেন, কিছু শিশু আছে না, বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়,
রাজনীতির কেসটাও তাই আর কি, মানে আপনি যদি পিছিয়ে যান আর কি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই সময়ও ধর্ম নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়ে হিটলার যাদের নাম টাম শোনা যায়, সেখান থেকে চলে এলেন ইহুদিরা এই প্যালেস্তাইন অঞ্চলে, সেখানেও কিন্তু একই ঝামেলা চলছে। অর্থাৎ বারবার জানেন যে ওটা শিশুরা তো তাও বুঝতে পারে না, ভুল করে ভাবে ওটা বল কিনা, কিন্তু বয়স্ক রাজনীতিবিদরা যাদের প্রচুর বুদ্ধিশুদ্ধি, যারা দেশ টেস চালান, তারা কিন্তু বারবার ওই বোমাটাকে বল হিসেবে মানুষের কাছে ঠেলে দেন চটজলদি নির্বাচনে কিছু সুবিধে পাওয়ার আশা। সময় আমি যদি উল্টো কাউন্টার আর্গুমেন্ট দিই যে ধর্ম বারবার ওই যে বলটার কথা আপনি বলছেন, বারবার রাজনৈতিক দলগুলোকে ডিভিডেন্ড দেয়। অবশ্যই, কারণ হচ্ছে মানুষের যে 2 থেকে 300 করে, মানুষের যে ব্যক্তি সত্তা যেমন 2 থেকে 300 হয়েছে, সেই রকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ইতিহাস যদি দেখেন, নাৎসিরা যখন রাশিয়ায় ধাক্কা খেয়ে চলে এলো, তারপর কমিউনিজমের প্রচুর গোলমাল আছে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু রাশিয়ায় একটা নতুন ধরনের সভ্যতা সৃষ্টি হয়েছিল, যারও ইতিহাসে যার খবর টবর লেখা হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে ধর্মের যে ঝড় আর কি, যাতে প্রচুর আসন আসে বা ধর্ম আফিম, পশ্চিমবঙ্গে না ধর্মটা অনেকটা লুব্রিক্যান্ট আর কি, এত পিছল করে দিয়েছে রাস্তাটা, সেই পিছল রাস্তায় আমরা সবাই নিশ্চিন্তে গড়িয়ে পড়ে বিজেপি এবং তৃণমূলকে ভোট দেবো। স্পেসিফিক্যালি সরজু নদীর তীরে যোগী আদিত্যনাথের সরকার ঠিক যেমন মানুষের সাধারণ মানুষের করের টাকায় সরকারি অর্থে ওই 22 লক্ষ প্রদীপ জেলে সরজু নদীকে উদযাপন করেছেন দেব দীপাবলি, আমরা কলকাতা পুরসভা সামনে একটা ট্রাস্টকে রেখে সেই রকম উদ্যোগ কেন গ্রহণ করব? 1, 2 হচ্ছে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের নামে দীঘাতে সরকারি ব্যয় করদাতার টাকায় বিরোধী দলনেতা অবধি অভিযোগ করছেন যে সেখানে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে। এরপরে প্রশ্নটা রাজনৈতিক, আর বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা যাবে? 2011 বিধানসভা নির্বাচন আমরা ক্ষমতায় আসি, 2016 বিধানসভা নির্বাচন আমরা দ্বিতীয়বার ক্ষমতায় আসি, 2021 বিধানসভা নির্বাচন আমরা তৃতীয়বার ক্ষমতায় আসি। আমাদের বক্তব্যগুলো সুমনদা প্রত্যেকটা নেতা নেতৃত্ব চালান, কটা বক্তব্যে আপনি ধর্মের টাচ দেখবেন, আর কটা বক্তব্যে আপনি বক্তব্যের কত শতাংশ জুড়ে দেখতে পাবেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো ক্ষমতায় এলে, আমরা ক্ষমতায় এলে ফ্রি রেশনের চালটা বজায় থাকবে, আমরা ক্ষমতায় এলে ভাঙা রাস্তাটা আরও একবার রিপেয়ার হবে। ওদের পলিটিক্যাল এজেন্ডা যে তৃণমূলের কি আছে সেটাই এখন রাজ্যের মানুষ খুঁজতে ব্যস্ত, যে কোথায় কোন এজেন্ডা নিয়ে ওরা কাজ করছে। ভারতীয় জনতা পার্টি আমরা মনে করি যে ভারতীয় সমাজ ব্যবস্থার সাথে ধর্ম ওতপ্রোতভাবে জড়িত, এবং আমি এটা বিশ্বাস করি, মনে হয় আমরা যারা এখানে সবাই বসে আছি, আমরা যখন ধর্মীয় স্থানে যাই আমরা চটি খুলেই যাই, এবং আমরা যখন অঞ্জলি দিতে লাইনে দাঁড়াই, এটা শুনলে ভালো লাগবে যে যারা বামপন্থীরা তাদের অনেককেই দেখবেন যে তারাও দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছেন। আমি শুভময়দাকে শুধু এইটুকু বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এক বাম প্রতিনিধি দল যখন রাশিয়ায় গিয়েছিলেন, তিনি গিয়ে দেখছেন যে চার্চের সংস্কার হচ্ছে, তো জিজ্ঞেস করলেন যে এরকম একটা ধর্মবিমুখ রাষ্ট্র কি করে চার্চ সংস্কার করছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর এসেছিল যে আমরা যে কোনো ক্ষতস্থান আমার রাষ্ট্রের সেটাকে সংস্কার করে সেই ক্ষতগুলোকে ভুলিয়ে দিতে চাই। তোমাকে বলতে হবে তুমি একই অভিযোগে তৃণমূলকে বিদ্ধ করবে আর যোগী আদিত্যনাথকে ছেড়ে দেবে, দুটো তো একসঙ্গে হয় না। সরকারের কাজ নিশ্চিতভাবে মন্দির মসজিদ নির্মাণ নয়, এই এর মধ্যে কোন ধরনের কোন হেজিটেশন আছে? এইখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের সরকারের আমি দুটো পয়েন্ট বলি সুমনদা, এটা বেসিক ডিফারেন্স যে জায়গাটা আমার কথা হচ্ছে শঙ্করদা যেটা তাই ডিফারেন্স পেলে আমি পেলাম না, আমি বলছি না এটা আমার ধারণা দর্শক বুঝেছেন, এবং আমি আরেকবার সহজ করে বুঝিয়ে দিই। একটা হচ্ছে সুমনদা শাক দিয়ে মাছ ঢাকা শব্দটা আমরা জানি, আরেকটা হচ্ছে মাছ ভাজাও থাকলো সাথে শাকও থাকলো, শুরুতে শাক দিয়ে খেয়ে তারপরে মাছ খেলাম। তো আমাদের ব্যাপারটা কি জানেন তো, আমাদের রাজ্যের ক্ষেত্রে না আমরা সমস্ত সাধারণ মানুষের যে বেসিক নিডসগুলো সেগুলো পূরণ করেছি, করার পর আমাদের ক্ষেত্রে কি বলছো পূরণ হয়ে গেছে 100%? আমরা করছি, আমরা অবশ্যই, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, একদিনে পূরণ হয় না। আপনি দেয়ালে প্লাস্টার করবেন, পরের দিন আবার চোটবে, আবার করতে হবে, সেই জন্যই তো রাস্তা নিয়মিত সারাতে হবে। একদম ওটাই তো বলছি, এটা কন্টিনিউয়াস প্রসেস। রাস্তার টাকা জগন্নাথ মন্দিরে যাচ্ছে কিনা সেটা একদম, রাস্তার টাকা জগন্নাথ মন্দিরে যাচ্ছে না। তো আমার বক্তব্যের জায়গা হচ্ছে কোনো মানুষের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়তো জগন্নাথ মন্দির হচ্ছে না, আমরা জগন্নাথ মন্দিরও বলছি লক্ষ্মীর ভান্ডারও বলছি।